দায়িত্ব নিয়ে কথা বলতেছি আমরা হেফাজত ইসলামের দায়িত্বশীল আমরা, এবং হেফাজত ইসলামের ওই দান্দাবাজ দায়িত্বশীল না আমরা। কিছু মনে কষ্ট পাই না আপনার কথা, ঠিক আছে? আমরা কুরবানিওয়ালা দায়িত্বশীল। আপনি এটা হয়তো অনেক কষ্ট পেতে পারেন। আমরা আমাদের নাম বিক্রি করে বা আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বা পদ পাওয়ার জন্য, সংগঠনে কিছু হওয়ার জন্য যা করে আল্লাহর জন্য করি আমরা। আগামী তো আল্লাহর জন্য করবো। 2013 সালে শাপলা চত্বর এমনি আসা নাই। আল্লামা শফি সাহেবের যে এখন অনেক নেতা তৈরি হয়েছেন, আমরা বুঝি এগুলো, কিন্তু অতীতের পর্দা আড়ালে যে কাজগুলো আল্লামা জগৎ বাবনগরী সাহেবের সহযোগিতায় প্রথম যখন হেফাজত উত্থান হয়, মাত্র গুটি কয়েক 4-5 জন তরুণ আমরা ছিলাম মাহমুদ শফি সাহেবের সাথে। না হলে এই শাপলা চত্বরে হাটাদারি থেকে শাপলা পর্যন্ত হেফাজত আসা সম্ভব ছিল না কোনোদিন। ওই ইতিহাস আমরা রচনা করেছি। এটা আমি তাহাদ্দুস বিন আমাদের বলতেছি। আমরা এক ইতিহাস আলহামদুলিল্লাহ গড়ার যোগ্যতা ওই আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, যোগ্যতা না তৌফিক। সেই ইতিহাস আমরা ইনশাআল্লাহ গড়ব। তরুণদের আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের প্রতি আমরা জানি, কিন্তু রাষ্ট্রের কিছু কনসার্নিং বিষয় আছে। রাষ্ট্র মনে করে আমরা কোনো এই আমাদের আঞ্চলিক শক্তি বিগত 17 বৎসর এই ভারত রাষ্ট্র এই যে যতগুলো গুমখুন হয়েছে, আমরা তো এখন নিরীহ পুলিশদের ধরতেছি, আওয়ামী লীগের নেতাদেরকে। এর পিছনে বিদেশে মদত ছিল। এর পিছনে হাসিনা পতনে 48 ঘন্টা আগেও, 24 ঘন্টা আগেও ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এমন কোনো রিপোর্ট ছিল না যে হাসিনার পতন ঘটবে। তারা বরাবরই বন্দুক নিয়ে তারা জনগণকে দমানোর জন্য এটা আল্লাহর কুদরতের হাত কাজ করেছেন। এদেরকে আপনারা সন্ত্রাসী বলবেন না, যারা জুলাইতে গণহত্যা করেছে। এই আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতে চায়? আমার জিএমবি 2-1টা লোক মেরে সারা জীবন নিষিদ্ধ হয়ে গেল। কত সংগঠন নিষিদ্ধ হয়ে গেল। আমি জানি না আনসার ইসলামের কোনো সংগঠন আছে কিনা, বা অনেকে বলে থাকে এই যে গোয়েন্দা সংস্থার কি বাংলা টিম জসিমুদ্দিন রহমান সাহেব যেটা বলে থাকেন, ওনাকে বানিয়েছে এটা চেয়ারম্যান, এটার প্রধান। আনসার ইসলামের হাতে কয়েক হাজার লোক মারা গেছে, আল্লাহ জানে। কয়েক হাজার লোক মারা গেছে আনসার ইসলামের হাতে, কয়েক হাজার লোক মারা গেছে। ওর বাপরে বাপ। এই সব নিষিদ্ধ সংগঠন, সব নিষিদ্ধ সংগঠন। হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন। কত হাজার লোক জানি মারছে হিজবুত তাহরিরে। আর আওয়ামী লীগ এত লোক খুন করার পরও আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলতেছে। জাতিসংঘে ভাষণ দিচ্ছে ইসলামফোবিয়া, এটা ছাড়তে হবে। এটা আমরা ইনশাআল্লাহ তরুণদেরকে আমরা মোটিভেশন করতেছি, কথা বলবো তরুণদের সাথে। সাপের লেসে আমরা কখন আমরা লেস্টেজ নিয়ে মাথা না আগানোর জন্য আমরা তরুণদেরকে বলি এটা গোয়েন্দা সংস্থার টেনশন করার দরকার নেই, এটা নিয়ে দরকার নেই। এক জসিমুদ্দিন রহমান সাহেব কারাগার থেকে বের হয়ে পুরো প্রজন্মকে ইসলামের তৌহিদের দাওয়াত দিচ্ছেন, কথা ঠিক কিনা? উনিকে কারাগার থেকে বের হয়ে উনি চিপতে চাইলেন। আসলে এখানে একটা কনস্পাইরি আছে, আমি এটা বলে দিচ্ছি। আমি গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, এখানে কিছু কোনো সূক্ষ্ম কনস্পাইরি আছে। মানে আপনি তাকে দমাবেন, তাকে কষ্ট দিবেন, তাকে ইয়ে করবেন, সে যেন আবেগপ্রবণ হয়ে কোনো না কোনো কিছু একটা ঘটে না। এগুলো একটা আছে কিন্তু চক্রান্ত। এগুলো আমাদের বোঝার দরকার। হুট করে কারাগার থেকে সবাইকে সব থেকে ছড়িয়ে দেওয়া হলো কেন? একটু উস্কানি দেওয়া। বিগত 1-1.5 বছরে এই রাজপথে কত আন্দোলন হয়েছে, কথা ঠিক কিনা? ইউনূসের বাসভবন ঘেরা হয়েছে, এটা হয়েছে, কিন্তু মুজাহিদদের নামে জঙ্গি সংগঠনের কথা বলে বাংলাদেশে কোনো একটা ইট কেউ খুলেছে বাংলাদেশে বলতে পারবেন 1 বছরে? আফসোসের বিষয়। এরপরও তারা ইনসাফ পাবে না। শেখ মুজিবের ঘর ভাঙছেন, ঠিক আছে, এটা কি কাশ্মীর থেকে জঙ্গিরা বের হয়ে ভাঙছে নাকি ঘরটা? এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক মারা যায় নাই? বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয় না মানুষ? কারা করেছে হত্যা? এরাই তো করেছে, যারা জুলাই বিপ্লব ছিল তারাই তো। আর মানুষ মরে নাই? সেনাবাহিনীর লোকজন মারা যায়, পাহাড়ে মারা যায় নাই? কোথায় পেলেন আপনি জঙ্গি ফুবিয়া, জঙ্গি এই জুজুগুলো? এগুলো বন্ধ করতে হবে। বরং আমরা মনে করি আগামী দিনে যদি কোথাও কোনো কিছু ঘটে, বাংলাদেশে কোনো শান্তিপূর্ণ একে যদি কেউ ব্যাঘাত করতে চায়, আমরা মনে করবো নিঃসন্দেহে এখানে দেশি বিদেশি কোনো চক্রান্ত এখানে আছে। এখানে আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ কোথায় দাওয়াতের কাজ করতে হবে। এটা দাওয়াতের ফিল্ড। ম্যাচুরিটি প্রজ্ঞা জ্ঞান দরকার আমাদের সংস্থাগুলো, আমাদের রেজিমগুলোর। এখনও সে হাজিরার চরিত্র হয়ে গেছে অনেকের মধ্যে। এই চরিত্রকে আমরা বরদাস্ত করবো না। এটা বিষয়টাকে মানবিকভাবে ভাবতে হবে। আমরা যেহেতু মামলা নিয়ে কাজ করি, হাসিনার আমলের মিথ্যা মামলা, এখন সরকার কি বলে জানেন? গোয়েন্দা সংস্থা বলে আমরা কি করবো, এটা আইনি প্রক্রিয়া। আরে কি আইনি প্রক্রিয়া? এখন 164 দিলে কি এটা মানতে হবে? আমার পিটাইয়া বলছে মোদির বিরুদ্ধে আন্দোলন করছে জোনায়েদ বাবুনগরী, উনি 1 নম্বর আসামি, উনি ক্রিমিনাল। আমরা 21 সালে জোনায়েদ বাবুনগরীর নেতৃত্বে পুরো দেশে আমরা সন্ত্রাস সৃষ্টি করছি, আমরা জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করছি। আমার থেকে এটা কিনেছে, এটা 164। হেফাজতের কমপক্ষে 20-30 জন নেতা থেকে 164 নিয়েছে।
আলহামদুলিল্লাহ সেই মামলাগুলো অনেকগুলো প্রত্যাহার হয়েছে। এরকম 164 কাশিমপুর কারাগার যত আসামি আছে, একটা প্রমাণ সেটা 164 মারতে মারতে। আপনি শাস্তিগুলো কিরকম জানেন? লজ্জাস্থানে শুয়ে দিয়েছে, লজ্জাস্থানে শুয়ে। এখনো একটা ভাই আছে, তার এখন লজ্জাস্থান, তার রক্ত পড়ে এখনো পর্যন্ত। হ্যাঁ, নোকের মধ্যে শুয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর লজ্জাস্থানে বিদ্যুতের শর্ট এইভাবে ক্লিপ থাকে, ওই যে এরকম ক্লিপ, এগুলা লজ্জাস্থানে লাগাই দেওয়া হয়। নিষ্ঠুর নির্যাতন করে এর র্যাব, আমি নাম ধরে বলতেছি। এবং তার থেকে শিখছে সিটিডিসি বিদেশি জার্নালে উঠছে, বিদেশি পত্রিকায়। আমি জানতে চাইলাম যে আমাকে কেন বিদেশ জঙ্গি, আমাকে হারুন রেজাকে কেন জঙ্গি বলা হচ্ছে? ভারতে, ফ্রান্সে, আমেরিকায় কেন জঙ্গি বলা হচ্ছে? তখন ওখান থেকে তারা জবাব দিল, বিদেশিরা, অর্থাৎ বিদেশি জার্নালগুলো বলল যে আমাদেরকে সিটিডিসির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয় যে তোমরা জঙ্গি। এটা ওরাই বলে আমাদেরকে। এবং আরেকটা কথা তারা বললো যে তোমাদের বিদেশি ডেলিস্টার তার নাম নিয়েছে, ফ্রান্সের কিছু সংস্থা, তারা এই ডেলিস্টার নাম নিয়ে বলে ডেলিস্টার তোমাদের বিরুদ্ধে বলে, আমরা ডেলিস্টার দেখে আমরা তোমাদেরকে জঙ্গি বলি। দেখেন, সুতরাং এই ডেলিস্টারটা কাদের? এই সিটিডিসি কাদের? বাংলাদেশে এই বিষয়ে কাজ করতে হলে গোয়েন্দা সংস্থাগুলোকে আলেমদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। এখানে নতুন কোনো হাসান কলিনু জন্ম এখানে বরদাস্ত করা হবে না। এখানে আমাদের ভাইয়েরা, আপনার অনুষ্ঠান শেষ না হবে পর্যন্ত এখানে থাকবেন। আমাদের অনেক সম্মানিত মেহমানরা আছেন, আপনারা অনুষ্ঠান শেষ না হবে পর্যন্ত বসে থাকার মানে হলো কারাগারের মজলুম ভাইদের পক্ষে আপনাদের অমর অনশনের মতো, এটা এতাকাফের মতো। আপনারা এতাকাফের সব পাবেন আপনারা ইনশাআল্লাহ। আপনারা চলে গেলেন, উঠে গেলেন, আয়োজকদের মন খারাপ হয়ে যাবে। সম্মানিত মেহমানরা আসছেন, যারা এখানে মেহমানরা আসছেন তারা ইনশাআল্লাহ বাংলাদেশে আগামীদের কান্ডারি ইনশাআল্লাহ। এখানে রাওয়ার সেনাবাহিনীর 3 বাহিনীর সকল রিটায়ার্ড অফিসারদের যে প্রধান যে সংস্থা, এই রাওয়ার সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে আছেন। আমি ওনার মধ্যে তৌহিদের আগুন দেখেছি তার অন্তর, আলহামদুলিল্লাহ। তারা অধিকার নিয়ে কথা বলবেন। আমি ওনার মাধ্যমে রাষ্ট্রকে পায়গাম দিতে চাই যেন মানবিক চেতনার জায়গা থেকে, ইসলামী চেতনার জায়গা থেকে এবং স্বাভাবিক নর্মাল যে পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে এই মুসলিমদের বিষয়ে, কারামবন্দী আলেমদের বিষয়টা যেন ভাবা হয়। আমি এক হাতে কোরআন শরীফ আর এক হাতে কাবা শরীফ ধরে বলতে পারবো, মৌলানা শেখ ফরিদ, মৌলানা আব্দুল হাই সাহেব এবং আমাদের এই যে আর ভাইয়েরা আছেন কারাগারে, এরা কোনো এটাকে তারা ছিল, কোনো অপেন্সে তারা ছিল না। তাদেরকে সিস্টেম করে করে হাসিনা তাদেরকে জেলে ঢুকিয়েছে। এই আপনার গুগল আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাতে পারবো, শাহরিয়ার কবির রিমান্ডে গিয়ে, আয়নাগরে গিয়ে, শাহরিয়ার কবির ওখানে গিয়ে, আয়নাগর শুধু আর্মির না, আয়নাগর কিন্তু পুলিশের আছে কিন্তু। হ্যাঁ, এটা গিয়েছে সম্ভবত পুলিশের কোনো ইয়েতে। শাহরিয়ার কবির নিজে মুফতি হান্নানকে শিখিয়ে দিচ্ছে যে তোমার সাথে কারা কারা ছিল, এবং তাকে উদ্বুদ্ধ করা হচ্ছে তুমি অমুকের নাম তমুকের নাম বলো, তাকে শাহরিয়ার কবির নিজে। এখন মুফতি হান্নান সাহেব এক একজন নাম বলতেছেন, তাকে ওইভাবে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি এদের নামগুলো বলো, বাধ্য করে উনি বিভিন্ন আলেম ওলামাদের নাম উনি বলছেন ওনার মুখ দিয়ে। শাহরিয়ার কবির নিজে রিমান্ডের মধ্যে গিয়ে, রিমান্ড ছাড়া তিনি তাদের নামগুলো বের করেছেন এবং সেগুলো সে ডকুমেন্টেড করেছেন। শাহরিয়ার কবিরকে দেখা যাচ্ছে না এখানে, এই ভিডিওতে শাহরিয়ার কবির নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো তার কণ্ঠ চিনি, সে তার পুরো কণ্ঠ তার। কিন্তু সে এমন ভাব ধরছে যে গোয়েন্দা জিজ্ঞাসাবাদ, এটা কোনো গোয়েন্দা মুফতি হান্নান জবাব দিচ্ছে আর প্রশ্ন করতেছে শাহরিয়ার কবির। এইভাবে অনেক আলেমদেরকে জানানো হয়েছে, এগুলো ডকুমেন্ট আমার এখানে আছে, প্রমাণ আমার এখানে আছে। এবং সে এই সিনেমার নাম দিয়েছে আলটিমেট জিহাদ, তারপরে দ্য পোর্ট্রেট অফ জিহাদ, এইভাবে সে বিভিন্ন ডকুমেন্টারি করেছে। কত চক্রান্ত হয়েছে এগুলো নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থার স্টাডি নেই এগুলো। সুতরাং চক্রান্তে কেউ পা দিবেন না আমাদের ভাইয়েরা। আমরা মুজাহিদ হতে চাই, কিন্তু আমরা কোনো শত্রুর ফাঁদে পা দিতে চাই না আমরা, ঠিক কিনা? এটা সাবধান থাকবেন। আমি তরুণদেরকে বলবো, আপনারা জসিমুদ্দুর রহমান সাহেবের কথা শুনেন, আলম ওলামাদের কথা শুনেন, আমির হেফাজতের কথা শুনেন, হ্যাঁ মৌলানা মির্জি সাহেব আছে ওনাদের কথা শুনেন। আপনারা আবেগপ্রবণ হবেন না তরুণরা। এটা যেমন বলি আপনাদেরকে, রাষ্ট্রকে বলবো আপনারা জঙ্গি ফোবিয়া ভুগবেন না। স্বাভাবিক এটা বিষয়, বন্দীদেরকে অতি সত্তর মুক্ত করুন। বিষয়ে আপনারা সর্বাত্মক আপনাদের অর্থনৈতিক যতটুকু সাপোর্ট আপনাদের আছে এটা আপনারা দিয়ে সহযোগিতা করবেন। এখানে মামলার বিষয়টা ছাড়াও আরও বড় যে বিষয় সেটা হচ্ছে পুনর্বাসন। একজন বন্দী যখন বাইরে হয়ে থাকে তার চিকিৎসার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ পড়ে তার। বিভিন্ন আমার যে ছাত্র আছে, আমি তার নাম নিচ্ছি না,
তাকে র্যাবে মেরে কোমরটা ভেঙে দিয়েছে, তাকে চীন পাঠাতে হবে, 15-20 লক্ষ টাকা তার শুধু তার ট্রিটমেন্টে লাগবে, এটা এখন ঘুরতেও জ্বর করবে। আমাদের কিছু বোনেরা কারাগারে ছিল, আহত, নির্যাতিত, নিপীড়িত হয়েছে, তারা ব্যাপকভাবে বের হয়ে তারা এখন অসুস্থ হয়ে পড়ছে, মৃত্যুসজ্জায় লড়তেছে, তাদেরকে ইয়ে দিতে হবে। আমাদের অনেক ভাইদের বাড়ি হারিয়ে ফেলছে, বাড়ি নেই, তাদেরকে বাড়ি নির্মাণ করে দিতে হবে, বিশাল একটা ব্যয়যোগ্য। আপনার মুসলিমদের কষ্ট আপনি এগিয়ে আসবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করুন যেন মানবিক কাজ আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ। ওয়া আনিল বালা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানুল জাযা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শেখ। এতক্ষণ আলোচনার মধ্যে যার কথা ইনডাইরেক্টলি বলেই ফেলছিলেন, আমাদের অত্যন্ত সম্মানিত অতিথি কর্নেল অফিসার মোহাম্মদ আব্দুল হক সাহেব।